একদম। হ্যাঁ, রেকর্ডিং স্টার্ট আছে তো? ঠিক আছে। আচ্ছা, আগের ক্লাসে আমরা মোটামুটি পাইথন প্রোগ্রামিং স্টার্ট করেছি। পাইথন কি ছিল, কতটা কি করেছি সেটা একটু রিকল করে নিই। কি বলেছিলাম না, পাইথনে যখন একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব এবং সেখানে যখন একটা ডেটা স্টোর করব সেটা কীভাবে করব বলেছিলাম। সির সঙ্গে একটু কম্পেয়ারটা আরেকবার রিপিট করি। সিতে আমরা কি করতাম, একটা মেন ফাংশান থাকতো আমাদের, মেন ফাংশান, তারপরে ব্রাশ ওপেন করে দাও, দিয়ে এবার টাইপটাকে ডিক্লেয়ার করো, ইন্ট বলে ধরো আমার এই একটা ফোল্ডার আমি ক্রিয়েট করলাম, ঠিক আছে। তারপরে এখানে কি করতাম না, প্রিন্ট টেব একটা ইউজ করতাম আর স্ক্যানএফ একটা ইউজ করতাম আমরা, ঠিক আছে। পার্সেন্টেজ ইন্ট হলে পার্সেন্টেজ ডি কমা অ্যাম্পারসান্ড, এখানে যা লেখার যেটা তুমি চাইছো, যেটাকে প্রিন্ট করতে চাইছো, স্টোর করতে চাইছো, সেরকম একটা কিছু এখানে কমেন্ট থাকবে তোমার, যেখানে স্টোর করবে সেই ফোল্ডারটার নাম, তাই তো। তো এই কাজটা আমরা কি করে থাকি না, সিতে এই 3টে লাইনের মাধ্যমে আমরা ওই কাজটা করে থাকি, যে একটা ফোল্ডারে একটা ভ্যালুকে যদি স্টোর করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের এই সিস্টেমে এগোতে হয়, ঠিক আছে। বাট পাইথনে আমরা কি করি, পাইথনে কিন্তু এরকম ব্যাপারটা নয় যে 3টে লাইন লিখতে হয়, একটাই লাইনে আমাদের এই জিনিসটা চলে আসে। সেটা কি না, এখানে এই মেন ফাংশান টাংশান এই সমস্ত কোনো গল্প নেই, ঠিক আছে। মেন ফাংশান টাংশান কোনো কিছুরই গল্প নেই এখানে আমাদের, ডিরেক্ট আমাদের চলে আসছে কি না, যে ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করতে চাইছি পাইথনে আমরা যে ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করতে চাইছি, যে ভ্যারিয়েবলের মধ্যে আমরা ডেটাটা স্টোর করতে চাই, সেই ভ্যারিয়েবল নেমটা প্রথমে মেনশন করে দাও, লিখলাম। তারপরে একটা অ্যাসাইনমেন্ট সিম্বল দাও, দিস ইজ অ্যাসাইনমেন্ট সিম্বল, ঠিক আছে, দিস ইজ অ্যাসাইনমেন্ট সিম্বল। সো এটা দিলাম। তারপরে আমাদের কি করতে হবে বলেছিলাম, টাইপটা ডিক্লেয়ার করতে হয়, টাইপ মানে ফ্লোট টাইপ কি ইন্টিজার টাইপ এটা মেনশন করতে হয়। আমি ধরো ইন্টিজার টাইপের এখানে নিয়েছি, এখানে আমরা কি করে লিখবো, এখানে আমরা ইন্ট কথা লিখবো, তাই তো। দিয়ে এবারে যেটা এখানে আমাদের প্রিন্টএফের কাজ করে, প্রিন্টএফটা যে কাজ করে সেই কাজটা আমাদের এখানকার কে ফাংশন করবে না, ইনপুট ফাংশন রয়েছে, সেই ইনপুটটা হচ্ছে ওই প্রিন্টএফের কাজ করবে। সো ইনপুট দিয়ে এবার কি করতে হয়, এইখানে প্রিন্টএফের মধ্যে যে জিনিসটা তুমি লিখে থাকো, তোমার যে কথাটা তুমি লেখো এখানে প্রিন্টএফের ভেতরে, এই ইনপুটের মধ্যেও সেই লিখে এখানে কিন্তু সেম ল্যাঙ্গুয়েজটা লিখবে, যে এন্টার দ্য ভ্যালু, হ্যাঁ এন্টার দ্য ভ্যালু, রাইট, এন্টার দ্য ভ্যালু, এভাবে আমরা লিখে থাকি। দিলে কিনা কি হচ্ছে, এই 3টে লাইনের কাজ আমার এই একটা লাইনে পাইথনে কি হয়, একটা লাইনেই আমার কি হয়ে যায়, ওটা কমপ্লিট হয়ে যায়, তাই তো। বেশ, সেক্ষেত্রে দেখো এই জায়গাটাতে এইখানে আমাদের যেটা হয় যে হ্যাঁ এই কাজটা আমাদের এইখানে হয়ে যায়। আর একটা এখানকার যে প্রিন্টএফ ফাংশান থাকে, যখন আমরা আউটপুট চাইছি, আমরা আউটপুট যখন চাইছি সেখানে কিন্তু আমাদের ওখানে যে প্রিন্টএফ ছিল ওই প্রিন্টএফটাই কিন্তু আউটপুটের কাজ করে, বাট অনলি প্রিন্ট। এখানকার যেমন প্রিন্ট এফ, আউটপুট প্রিন্টএফ যেটা ছিল আমাদের প্রিন্ট এফ লিখতাম আউটপুট, আউটপুট পারপাসে, এখানে কিন্তু আমাদের এটা কি হবে, এফটা থাকে না, অনলি প্রিন্টটা কিনা কি করবে, তোমাকে আউটপুট দেবে, ঠিক আছে। অনলি প্রিন্ট বলে আমার এখানে যেভাবে আমরা আউটপুট শিখিয়েছি সেভাবে আউটপুট ফর্মেট আমার লিখলে আউটপুট আসবে। তো এই ছিল বেসিক জিনিস, পাইথনে আমরা যা স্টার্ট করেছি এই জিনিসটা দিয়ে, কয়েকটা প্রোগ্রামও করেছি আমরা পাইথনে, ঠিক আছে। নেক্সট আজকে আমরা শিখবো যেটা আমরা সিতে ইফ এলস বলে ডিসিশন মেকিং স্টেটমেন্ট আমরা করেছি, ঠিক আছে। ইফ এলস আমরা ইউজ করেছি, দেখবে সিতে কেমন ছিল না, ইফ বলে কোনো একটা কন্ডিশন যদি ফুলফিল করে তাহলে তার আন্ডারে কিছু একটা হবে, আর আদারওয়াইজ এলস মানে কি না, ইফ বলে যে কন্ডিশনটা থাকছে তার উল্টো কেসটা, বোঝা গেছে। এলস মানে উল্টো কেসটা আলাদা করে এখানে মেনশন করার দরকার পড়ে না,
এখানে এলস শেখার অর্থ হচ্ছে ইফের আন্ডারে যে স্টেটমেন্টটা রয়েছে সেটারই নেগেটিভ ভার্সানটা হচ্ছে এইখানে। এলস লিখলেই অটোমেটিক্যালি ওটা নিয়ে নেবে, ঠিক আছে। এলস বলে আমার আলাদা করে লেখার দরকার নেই। ধরো আমি এখানে লিখলাম ইফ এক্স ইকুয়ালস টু 5, ইফ এক্স ইকুয়ালস টু 5 হয় তাহলে সেক্ষেত্রে আমার এরকম একটা কিছু আসবে। এলস আমার এখানে একবারও লেখার দরকার নেই, যে এক্স নট ইজিক্যালস টু 5, এই জিনিসটা আমার এখানে লেখার দরকার পড়ে না। এলস মানে অটোমেটিক্যালি ইফের নেগেটিভ পোর্শনটাকে নিয়ে নেবে। সুতরাং আমরা এই পোর্শনটা কিন্তু এখানে লিখতাম না সি প্রোগ্রামিংয়ে, এখানেও তাই করব, সেম কনসেপ্ট। বাট এই ইফ এলসের পরে না আমাদের সেমিকোলন হয় না, নর্মালি আমরা সেমিকোলন দিইনি, সিতে করতে বলছি আর কি, বোঝা গেছে। এখানে কোনো রকম কোনো সেমিকোলন আমরা ইউজ করতাম না। আর এখানে তো সেমিকোলন সেভাবে আমরা দেখিইনি এখনো পর্যন্ত, সেমিকোলন দেবো না। বাট এখানে একটা জিনিস আমরা ইউজ করব, কি না, পাইথনে ইফ লিখে ধরো আমি এইটাকেই যদি লিখি এক্স ইকুয়ালস টু 5, এখানে একটা সাজ দ্যাট সিম্বল দিতে হবে, বুঝতে পারছো। সিতে যেখানে আমরা কিছুই ইউজ করতাম না, বাট পাইথনে এসে দেখো ইফ দিয়ে তোমার ডিসিশান নাও, এখানে ডিসিশান মেকিং স্টেটমেন্ট দিয়ে এইখানে দেখো একটা সিম্বল ইউজ করা হয়েছে, এইখানে একটা সিম্বল তুমি ইউজ করছো যেটা কিনা সাজ দ্যাট, এই সিম্বলটার কথা বলছি আমি। সুতরাং এটা এখানে আমরা ইউজ করব, ঠিক আছে। দিয়ে তারপরে ইফ যদি হয় তাহলে এরকম একটা কিছু ঘটনা ঘটবে। এলস দিয়ে তো একই রকম, আমি বললাম যে এর যে নেগেটিভ পার্ট পোর্শনটা অটোমেটিক্যালি ও নিয়ে নেবে, ওটাকে আলাদা করে মেনশন করে দরকার পড়ে না, এখানেও আমি মেনশন করবো না। বাট এলসের পরেও আমরা কি করব, এরকম একটা সাজ দ্যাট সিম্বল ইউজ করব। সো পাইথনে এটাই আমাকে করতে হবে, ইফের পরেও সাজ দ্যাট সিম্বল, এলসের পরেও সাজ দ্যাট সিম্বল, বাকি যা কিছু সবই সি এর মতো অ্যাজ ইউজুয়াল, এখানে আলাদা কিছু নেই। সো এটা গেল ইফ এলস স্টেটমেন্ট। ইফ এলস, এইটা হচ্ছে ইফ এলসের ফরম্যাট। এইবার নেক্সট হচ্ছে আমাদের দেখবে নেস্টেড ইফ এলস বলে একটা আছে। নেস্টেড ইফ এলস মিনস নেস্ট টাইপের, পাখির বাসা টাইপের, অর্থাৎ একটা ইফ এলসের ভেতরেও আরও ইফ এলস তুমি ঢুকিয়ে দিচ্ছ, বুঝতে পারছো কি বলছি। একটা ইফ এলস তার ভেতরে আরও অনেকগুলো ইফ এলস, দ্যাট ইজ নেস্টেড ইফ এলস, যেটা আমরা সিতে দেখো কীভাবে ইউজ করতাম। সিতে আমাদের যে ফরম্যাট ছিল, সিতে আমরা এভাবে লিখতাম যে ইফ যে কিছু একটা কন্ডিশান, তারপরে এলস ইফ, আবার এলস ইফ দিয়ে আবার কিছু একটা কন্ডিশান, আবার এলস ইফ, আবার কিছু কন্ডিশান, আবার এলস, ঠিক কিনা। সো দিস ইজ নেস্টেড ইফ এলস, দিস ইজ নেস্টেড ইফ এলস, রাইট। এটা হচ্ছে নেস্টেড ইফ এলস স্টেটমেন্ট, ঠিক আছে। বাট এটা আমরা সিতে জানি এরকম করে লিখতে হয়, কিন্তু পাইথনে সেখানে একটু সামান্য একটু চেঞ্জ আছে। কোন জায়গাটা চেঞ্জ হচ্ছে এইটাতে, নেস্টেড ইফ এলস, নেস্টেড ইফ এলস, এখানে চেঞ্জটা কোথায়, ইফ তারপরে যে এলস ইফ লিখছি আমি সিতে এলস ইফ কথাটা লিখছি, এইখানে কিন্তু এলস ইফ কথাটা এলাও নয়, কি লিখবো, এলিফ, এল ইফ, অর্থাৎ এই এলসের এলস ই এলটা নেবো, এস ইটা নেবো না, অর্থাৎ একসাথে একটা ওয়ার্ড হয়ে গেছে এলিফ। অর্থাৎ যেখানে আমরা এলস ইফ ইউজ করতাম সেখানে আমরা লিখবো এলিফ, এলিফ সামথিং, এলিফ সামথিং এলস, বোঝা গেছে। অর্থাৎ ইফ এলস যেটা আমরা জানতাম, দিস ইজ ইকুইভ্যালেন্ট টু এলিফ, দিস ইজ ইকুইভ্যালেন্ট টু এল ইফ। ব্যাপারটা ক্লিয়ার হলো, এই হলো ফ্যাক্ট। এবার দেখি এই ডিসিশন কন্ট্রোল স্টেটমেন্ট যেগুলো আছে সেগুলো দিয়ে আমরা কিছু প্রোগ্রাম করার চেষ্টা করি। ধরো আমি একটা নাম্বার তোমাকে দিলাম, সেই নাম্বারটা ইভেন কি অড সেটা তোমাকে টেস্ট করতে বললাম, বোঝা গেছে। তাহলে প্রথমে নাম্বারটাকে প্রথমে স্টোর করে নেব, দিয়ে তারপর আমি ইভেন অথবা অড, আচ্ছা কিছু একটা এসএমএস করেছো, সব একদম হবে এলিফ, এলিফ যেটা লিখছি আমি, এলিফ দিয়ে যে কন্ডিশন সাচ দ্যাট,
হবে, এখানেও হবে, ইয়েস হবে, হ্যাঁ ব্যাস। তো বেসিক্যালি এলিফ আমরা মানে ইফ এলস কখন ইউজ করি, যখন একটা ডিসিশান নেওয়ার মানে মানে প্রয়োজন পড়ে। যেমন আমি বললাম যে তুমি পরীক্ষায় পাস করবে কি না, তো সেখানে একটা ব্যাপার থাকে যে যদি তুমি পড়াশুনো করো তবেই তুমি পরীক্ষায় পাস করবে, আদারওয়াইজ তুমি পাস করবে না। দ্যাট ইজ দ্য ফ্যাক্ট, দ্যাট ইজ এ ট্রু ফ্যাক্ট, রাইট? সো এখানে ইফ এলস একটা কনসেপ্ট চলে আসছে, ইফ ইউ স্টাডি দেন ইউ উইল পাস, রাইট? সো এই যে ইফ এলসটা কখন ইউজ হচ্ছে, কীভাবে ইউজ হচ্ছে, তোমাকে এখানে বুঝতে হবে যে ইফ এলস ইউজের পারপাসটা মানে কোথায় আমার কোন পারপাসে ইফ এলস। আমি বললাম বিরাট কোহলি ইজ এ ব্যাটসম্যান, এখানে ইফ এলসের কোনো কনসেপ্ট আছে? ইয়েস, বিরাট কোহলি ইজ এ ব্যাটসম্যান, এখানে ইফ এলসের কোনো অপশান আছে, কোনো ডিসিশান নেওয়ার জায়গা আছে? নো। সো এই হচ্ছে ইফ এলসের আমি একটা এক্সাম্পল দিলাম যে ইফ এলস কখন তুমি ইউজ করবে, কোন পারপাসে, সেটা তোমাকে আগে ভালো করে বুঝতে হবে। বোঝা গেছে? তো যেমন ধরো একটা প্রোগ্রাম তাহলে করি আমরা, যে একটা নাম্বার তুমি সাপ্লাই দিলে, সে নাম্বারটা ইভেন কি অড সেটা তোমাকে আমি জানতে চাইলাম আর কি। তাহলে সেরকম একটা প্রোগ্রাম যদি আমি করতে চাই পাইথনে, তাহলে সেক্ষেত্রে কী করবো? রাইট এ প্রোগ্রাম to check given number is even or odd, রাইট? তাহলে দেখো ফার্স্টে আমাকে নাম্বারটাকে কী করতে হবে, ফার্স্টে আমাকে নাম্বারটাকে স্টোর করতে হবে, রাইট? তো নাম্বারটাকে স্টোর করো, ইভেন অড মানে একটা ইন্টিজার নাম্বার নিয়ে নাও। তাহলে সেক্ষেত্রে তুমি ফোল্ডারটা নিয়ে নাও, এন একটা নিয়ে নাও না, এন ইন্টিজার টাইপটা হচ্ছে ইন্টিজার টাইপ। তারপরে তুমি ইনপুট দাও, ইনপুট, তারপর এন্টারে নাম্বার, এন্টার এ নাম্বার, ঠিক আছে? সো নাম্বারটাকে এন্টার করো। তো বুঝতেই পারছো এই লাইনটার মাধ্যমে আমরা যে ফোল্ডার ওপেন করেছিলাম, সেই ফোল্ডারের মধ্যে এন ভ্যালুটা স্টোর, এনের যে ভ্যালুটা সেটা কিন্তু স্টোর হয়ে গেছে এখানে, হ্যাঁ, এন ভ্যালুটা স্টোর করে দিলাম। এইবার সাথে সাথে তাহলে তোমার কি দরকার, যে নাম্বারটা তুমি নিয়েছো সেই নাম্বারটা ইভেন মিনস তাকে যে সংখ্যাটা 2 দিয়ে ডিভিসিবল সেটাই হচ্ছে ইভেন নাম্বার হবে। তাহলে দেখতে হবে তোমাকে নাম্বারটাকে 2 দিয়ে ডিভাইড করে রিমাইন্ডারটা 0 আসছে কিনা। 2 দিয়ে ডিভিসিবল মিনস রিমাইন্ডারটা 0 হবে, ঠিক আছে? তার মানে এটা মডুলার ডিভিশনের আন্ডারে পড়ছে, পার্সেন্টেজ সিম্বল দিয়ে আমরা ডিনোট করি। তাহলে সঙ্গে সঙ্গে দেখো এখানে ইফ এলসের কনসেপ্ট আছে, যদি ওটা 2 দিয়ে ডিভিসিবল হয় দেন ইট ইজ ইভেন, আদারওয়াইজ ইট ইজ অড, রাইট? সো ইফ ইউজ করছি, তাহলে ইফ এন পার্সেন্টেজ 2 ইজিক্যালস টু 0, দ্যাট মিনস দিস ইজ ইকুয়ালস টু, ঠিক আছে? এটা ইকুয়ালস টু মিন করছে, ইকুয়াল মিন করছে ব্যাপারটা এখানে আমাদের মানে পাইথনে। সো যদি এনটা 2 দিয়ে ডিভিসিবল হয় তাহলে সঙ্গে সঙ্গে কী করবো, আমি একটা প্রিন্ট দিয়ে দিচ্ছি, প্রিন্ট আমি এভাবে দিচ্ছি। দেখো প্রথমে ধরো কে নাম্বারটা আছে, তাহলে এন নাম্বারটা কি বলছি, ইজ অ্যান ইভেন নাম্বার, এভাবে প্রিন্ট দিয়ে দিতে পারো। বোঝা গেছে? এর আউটপুটটা কীভাবে আসবে, যে নাম্বারটা দিচ্ছ সেই নাম্বারটা ধরো 4 ইজ অ্যান ইভেন নাম্বার, এইভাবে তোমার আউটপুটটা আসবে, এইভাবেই তোমার আউটপুটটা আসবে। বোঝা গেল? বেশ, তাহলে নাম্বারটা যদি এটা হয় তাহলে এলস দিচ্ছি, এলস দেওয়ার পরে কোনো কিছু তোমার এখানে ডিসিশান নেওয়ার দরকার নেই, এলস অটোমেটিক্যালি ডিসিশান নিয়েছে যে ইফের আন্ডারে যেটা আছে সেটা হচ্ছে না, তার নেগেশানটাই হচ্ছে এলস কী হবে, এলস দিয়ে তোমার আর আলাদা করে চেক করাতে প্রয়োজন নেই, তাহলে এলস দিয়ে সরাসরি চলে যাবে যে নাম্বারটা ইভেন নয়, নাম্বারটা অবভিয়াসলি অড। সো এখানে একটা প্রিন্ট দিয়ে দাও, প্রিন্ট এন ইজ অ্যান অড নাম্বার, ঠিক আছে? এটুকুই ছিল আমার, একটা নাম্বার ইভেন কি অড চেক করাটা এটুকুই ছিল। বোঝা গেছে? দেখো এইবার দেখো আমি আর একটা প্রোগ্রাম করি ইফেলসেরই, বাট নেস্টেড ইফেলস ইউজ করার চেষ্টা করি, ঠিক আছে? এবার ধরো তুমি একটা লেটার ইনপুট করলে,
লেটার মানে আলফাবেট যেগুলো আর কি, যে লেটারটা ইনপুট করলে সেই ইনপুট লেটারটা আমি চেক করতে বলছি ভাওয়েল কি ভাওয়েল নয়। তোমাকে কম্পিউটার জানাবে, কম্পিউটারের মাধ্যমে তুমি চেক করবে জিনিসটা, যে লেটারটা যেটা আমি এন্টার করছি সেটা ভাওয়েল কি ভাওয়েল নয় সেটা আমাকে জানিয়ে দাও। বোঝা গেছে? অর্থাৎ এই ভাওয়েল কি ভাওয়েল নয়, অর্থাৎ আলফাবেট তুমি এন্টার করছো, আলফাবেট কিন্তু একটা ক্যারেক্টার কনস্ট্যান্ট, রাইট? ইন্টিজার কনস্ট্যান্ট, রিয়েল কনস্ট্যান্ট আর ক্যারেক্টার কনস্ট্যান্ট। ইন্টিজার কনস্ট্যান্ট যেগুলো ইন্টিজার টাইপ, রিয়েল কনস্ট্যান্ট রিয়েল টাইপ, আর হচ্ছে ক্যারেক্টার টাইপের যেটা হয় আলফাবেট। আমি একটা ক্যারেক্টার নিয়ে আলোচনা করছি, আলফাবেট কিন্তু ক্যারেক্টার না, এদার ইন্টিজার নর ফ্লোট টাইপ, ঠিক আছে? সো এটা ক্যারেক্টার কনস্ট্যান্ট, ঠিক আছে? আচ্ছা, এইবারে বলি সিতে ক্যারেক্টার যখন আমরা ইউজ করতাম, ওই যে টাইপ ডিক্লেয়ার, যে ডিক্লেয়ার যখন করতাম আমরা, ইন্টিজারের জন্য ইন্ট ইউজ করতাম, রিয়েলের জন্য ফ্লোট ইউজ করতাম, ক্যারেক্টারের জন্য কিন্তু আমরা এটা ইউজ করতাম CHAR, ক্যার ফর ক্যারেক্টার। ক্যার ফর ক্যারেক্টার, ক্যারেক্টার দিয়ে আমি একটা ফোল্ডার ওপেন করলাম, রাইট? আর ওখানে সিম্বল কি ইউজ করতাম, সিতে বলছি %C, এটা হচ্ছে সিতে ইউজ করতাম, সি প্রোগ্রামিংয়ে। এখানে আমাদের কিন্তু ক্যারেক্টারটাকে কী করবো, ক্যারেক্টারের জন্য ছোটো করে জাস্ট CH ইউজ করব। অর্থাৎ এই জায়গাটায় এইখানে দেখো এই ইন্ট ফ্লোট হলে তবেই টাইপটা ডিক্লেয়ার করার দরকার হয়, ক্যারেক্টারের জন্য আলাদা করে কোনো টাইপ ডিক্লেয়ার করতে প্রয়োজন পড়ে না পাইথনে। কি বললাম? ক্যারেক্টারের জন্যে আলাদা করে কোনো টাইপ ডিক্লেয়ারের জায়গা নেই, প্রয়োজন নেই এখানে পাইথনে, ও অটোমেটিক্যালি নিয়ে নেবে। বুঝতে পারছো কি বলছি? জাস্ট ক্যারেক্টারটাকে তোমার স্টোর করবে, বেশ। তাহলে দেখো, তাহলে আমি ধরো একটা, তাহলে একটা তুমি এন্টার করো একটা লেটার, সেটা ভাওয়েল কি ভাওয়েল নয় সেটাই আমি জানতে চাইছি, ঠিক আছে? চেক, রাইট এ প্রোগ্রাম, write a program to check a given letter is vowel or not, ঠিক আছে? একটা লেটার যেখানে তুমি এন্টার করছো সেটা ভাওয়েল কি ভাওয়েল নয় সেটা তোমাকে চেক করতে বলছি, ঠিক আছে? বেশ, তাহলে প্রথমে তুমি আগে লেটারটাকে তো স্টোর করতে হবে, দিয়ে তারপরে আমি কন্ডিশন ইউজ করব, ঠিক আছে? সো তাহলে দেখা যাক। তাহলে প্রথমে ক্যারেক্টারটাকে একটা ফোল্ডারের মধ্যে স্টোর করো, কিছু নিয়ে নাও না, ফোল্ডার ক্যারেক্টার এভাবে নিয়ে নাও না ছোটো করে। হ্যাঁ, ইকাস টু, এখানে বললাম কি টাইপটা এখানে ডিক্লেয়ার করার দরকার নেই, ডিরেক্ট আমি কি করব, ইনপুটে চলে যাচ্ছি, ইনপুট, এন্টার এ লেটার, রাইট? জাস্ট এটার মাধ্যমে কি হয়ে গেল, ক্যারেক্টার কনস্ট্যান্টটা তোমার স্টোর হয়ে গেল। আচ্ছা, এবারে দেখো এখন যে ক্যারেক্টারটা তুমি এন্টার করলে সেই ক্যারেক্টারটা ক্যাপস আপার কেস হতে পারে, লোয়ার কেসও হতে পারে, তাই তো নাকি? সুতরাং তাহলে তো এখানে তোমার দুটো কন্ডিশন চলে আসবে, একটা আপার কেস একটা লোয়ার কেস, বুঝতে পারলে? অর্থাৎ স্মল লেটার হলেও আসতে পারে, তুমি এটাকে ধরো ক্যাপিটাল লেটার ইউজ করেছো স্মল, তাহলে সেটাও আলফাবেট মানে ভাওয়েল হতে পারে, আবার ওটা যদি ক্যাপিটাল হয় সেটাও কিন্তু, স্মল হয় সেটাও কিন্তু ভাওয়েল হতে পারে, বুঝতে পারছো? তাহলে সেক্ষেত্রে দেখো আমরা এভাবে লিখতে পারি যে ইফ এলসের আন্ডারে চলে আসছি, যে ইফ এই যেটা তুমি স্টোর করেছো ক্যারেক্টার ফোল্ডারের মধ্যে, ইফ ক্যারেক্টার ইকুয়ালস টু যদি এরকম হয়, এইটা এই ক্যারেক্টার যদি এ হয়ে যায়, স্মল এ, অথবা ক্যারেক্টার ইকুয়ালস টু যদি বি হয়ে যায়, অথবা ক্যারেক্টার ইকুয়ালস টু যদি তোমার, সরি বি না, AEIOU ই হয়ে যায়, তারপর এটা যদি তোমার আই হয়, ইকুয়ালস টু যদি ও হয়, আর ক্যারেক্টার ইকুয়ালস টু যদি তোমার ক্যারেক্টার ইকুয়ালস টু যদি তোমার ইউ হয়ে যায়,
অর্থাৎ যদি এই কটা হয়, ঠিক আছে। আচ্ছা এখানে কমা নয়, অর দাও, আমি মিস্টেক করেছি, অর হবে এগুলো, অর। অর এবারে এখানে একটা সার্চ দ্যাট সিম্বল ইউজ করো। তাহলে যদি এই কটা আসে, এই কটার মধ্যে, অর্থাৎ তুমি যে স্মল লেটার ইউজ করেছো ক্যাপিটাল লেটার ইনপুট করেছো সেটা তো আমাদের জানা নেই। যদি এরকম হয় তাহলেও ভাওয়েলের কনসেপ্ট আসছে, তাহলে প্রিন্ট করে দাও, প্রিন্ট যে এইখানে যে ক্যারেক্টারটা তুমি দিয়েছো, সেই ক্যারেক্টারটা মানে ক্যারেক্টার ফোল্ডারে যে জিনিসটা আছে আর কি, ঠিক আছে, দিয়ে কমা দাও, দিয়ে তাহলে এখানে যেটা লিখবে সেটাই তোমার স্ক্রিনে বেঁচে উঠবে, ঠিক আছে। না, অর লিখবে, অরের সাইন টাইন নয়, অর লিখবে, ঠিক আছে, অর। ইট ইজ এ ভাওয়েল, আচ্ছা ইফ, এবার দেখো স্মল লেটার না হয়তো আপার কেসও তো হতে পারে, তাহলে তখন কি আসছে, এলিফ আসছে, এলিফ। এলস ইফ যদি তোমার এটাও হয় যে ক্যারেক্টার ইকাস টু ক্যাপিটাল এ যদি হয় তোমার, অর ক্যারেক্টার ইকাস টু যদি ই হয়ে যায়, অর ক্যারেক্টার ইকাস টু যদি আই হয়, অর ক্যারেক্টার ইকাস টু যদি ও হয়, অর ক্যারেক্টার ইকুয়ালস টু যদি ইউ হয়ে যায়, তাতেও তো ভাওয়েলের ব্যাপারটা লুকিয়ে রয়েছে, তাই না? তাতেও তো ভাওয়েলের ব্যাপারটা লুকিয়ে রয়েছে আমাদের। সো সেক্ষেত্রেও আবার ভাওয়েল ব্যাপারটা আসবে। এগেইন তাহলে প্রিন্ট দিতে পারি আমি, প্রিন্ট ক্যারেক্টার যেটা আছে, যে ডেটাটা তুমি করছো, জাস্টিফাই করছো আর কি, যাকে চেক করছো যে সেটা ক্যারেক্টার, যে ইজ এ ভাওয়েল, ওকে। তাহলে এই কেসটাতেও ভাওয়েল আসবে, এই কেসটাতেও ভাওয়েল আসবে। এলস, তাহলে ইফ হয়ে গেছে, এই ইফের আর একটা এলস বাকি আছে, এই এলসটা মানে কি, এই এলসটা মানে হচ্ছে তোমার এটা কি, তাহলে এই এলস রানের যেটা আউটপুট আসবে সেটা কি হবে, অর্থাৎ এই ভাওয়েল নয়, ওটা তাহলে নট ভাওয়েল। তাহলে এই এলস রানের একটা প্রিন্ট দিয়ে দাও, প্রিন্ট যে এভাবে লিখো, যেটা ক্যারেক্টার যেটা তুমি করেছো, ক্যারেক্টার ইজ নট এ ভাওয়েল, ব্যাস এটাই বোঝা গেল। সুতরাং তোমার এটা ভাওয়েল কি ভাওয়েল নয় সেটা চেক করতে গেলে জাস্ট এটুকুতেই যথেষ্ট, বোঝা গেল। দেখো বুঝতে পারছো কিনা। এবারে দুটো নাম্বারের মধ্যে লার্জ নাম্বারটা আমি প্রিন্ট করতে চাইছি, ঠিক আছে। এখন দুটো নাম্বারকে তো কম্পেয়ার করতে হবে, দুটো নাম্বার এ আর বি, যদি এটা বির থেকে বড় হয় তাহলে সেক্ষেত্রে এটা লার্জ, যদি এটা বির থেকে ছোট হয় তাহলে বিটা লার্জ, বুঝতে পারছো। সুতরাং তাহলে এখানেও কিন্তু এই ইফ এলসের কনসেপ্ট আসছে আমাদের, ঠিক আছে। তাহলে দুটো নাম্বারের মধ্যে আমি লার্জ নাম্বারটাকে ফাইন্ড আউট করতে চাইছি, তাহলে সেক্ষেত্রে সেখানে যদি একটা প্রোগ্রাম আমি চিন্তা ভাবনা করতে চাই, তাহলে দেখা যাক সেটা কীভাবে কী হয়। write a program to find the large of two given numbers, দুটো নাম্বারের মধ্যে লার্জ নাম্বারটাকে আমি প্রিন্ট চাইছি আর কি। তাহলে প্রথম যেটা কাজ, আমাদের দুটো নাম্বারকে আমাদের আগে স্টোর করে নিতে হবে, তুমি সেই দুটো নাম্বারকে স্টোর করে নাও আগে, ঠিক আছে। তাহলে ইন্টিজার টাইপের দুটো নাম্বার নিয়ে নাও, বোঝা গেছে, আগে স্টোর করো, এ ইকুয়ালস টু ইন্ট, তারপর ইনপুট নাও, ইনপুট, আচ্ছা তাহলে
নাম্বারকে স্টোর করো। কি করবে না, এন্টার দ্য ফার্স্ট নাম্বার, এন্টার দ্য ফার্স্ট নাম্বার হলো। আর একটাকে বি ফোল্ডারের মধ্যে স্টোর করো, বি ভ্যারিয়েবলের মধ্যে ইন্ট ইনপুট এন্টার দ্য সেকেন্ড নাম্বার। ঠিক, এবার দেখো তাহলে দুটো নাম্বারের মধ্যে আমাকে কম্পেয়ার করবো, অর্থাৎ আমি ইফের আন্ডারে আমি আস্ক করি যে এটা বিট থেকে বড় কিনা। যদি এটা বিট থেকে বড় হয় তাহলে এটা লার্জ ফোল্ডারে এটাকে স্টোর করে দিচ্ছি আমি। বুঝতে পারছি কি বলছি? তাহলে দুটো ফোল্ডার আমার ওপেন হয়েছে, একটা এ ফোল্ডার একটা বি ফোল্ডার, দুটো ভ্যারিয়েবল মধ্যে দুটো আমি ডেটা দুটো স্টোর করে ফেললাম। এতেও কিছু একটা আছে, বিতেও কিছু একটা আছে, এবার ওদের মধ্যে আমাকে কম্পেয়ার করা দরকার। তাহলে আমি ইফের আন্ডারে চলে যাই যে ইফ এ গ্রেটার দেন বি, যদি এটা বির থেকে বড় হয় তাহলে লার্জটা কে, এ। তাহলে লার্জ একটা ফোল্ডার নিয়ে নাও, লার্জ ফোল্ডারে তাহলে কাকে দিয়ে দিচ্ছি, এটাকে স্টোর করে দেবো। যদি এটা বড় হয় এটা দিয়ে দাও, এলস এলস। এই এলস মানে কি, এইটা বড়টা মানে এটা বির থেকে বড়, তার উল্টোটা কি হবে, সমান বা ছোট। তাহলে এই এলস মানেটা হচ্ছে তোমার এটা লেসর ইজিকাস টু বি। ঠিক আছে, সুতরাং এখানে অটোমেটিক্যালি এলস লেখা মানেই আমার এটা, আলাদা করে এর আন্ডারে কোনো কন্ডিশন তো লিখবো না আমরা। সো এলস মিনস এই জিনিসটা। এবার এই জিনিসটা যদি হয়, এখানে কিন্তু একটা ব্যাপার আছে যে ইকুয়াল টু কেসটা ঢুকে আছে, হতেও পারে দুটো নাম্বার ইকুয়াল। এবার যদি দুটো নাম্বার ইকুয়াল হয় তাহলে সেক্ষেত্রে লার্জ বলতে কি, সে এ কেও লার্জে চিন্তা ভাবনা করতে পারো, বি কেও লার্জে চিন্তা ভাবনা করতে পারো, ডাজন্ট ম্যাটার। বাট আমার এ লেসর ইকুয়ালস টু বি, তাহলে সেক্ষেত্রে লার্জ ফোল্ডার আমি কাকে দেবো, বি কে স্টোর করবো। এ বড় হলে এ কে লার্জ আরেকটা ফোল্ডার, আরেকটা ভ্যারিয়েবল। ঠিক আছে, লার্জ আরেকটা ভ্যারিয়েবল, যে ফোল্ডারের মধ্যে আমি যেটা বড় হবে তাকে স্টোর করব। ঠিক, সো এই কেসে এটা বড় হলে এ কে রাখবো, আর এলস কেসে তাহলে বি বড়টা অ্যাকচুয়ালি কে হবে, বি বড় হবে। ইকুয়াল হলেও সেই বি কে বড় চিন্তা আমরা করতেই পারি, অসুবিধা কিছু নেই। আর বড় হলে তো বড় হবেই, বি বড় হবে। সো বাই দ্য ওয়ে, তাহলে আমার এতটুকু পর্যন্তের মধ্যে কি হলো না, লার্জ একটা ফোল্ডার ওপেন করেছিলাম, যে লার্জ ফোল্ডারের মধ্যে অলরেডি যেটা বড় সেটাই কিন্তু স্টোর হয়েছে। তাই ওটাকে আমি আউটপুট চাইছি, তো আমার তো লার্জ নাম্বারটা দরকার আমার। এটা প্রিন্ট করে দাও, প্রিন্ট করে দাও, লার্জ ফোল্ডারটাকে প্রিন্ট করে দাও। বোঝা গেল কি বলছি? সো প্রিন্ট the required large number is কমা দাও, এভাবে প্রিন্ট করতে শিখিয়েছি আমরা। এবারে লার্জ নাম্বার ইজ, এটা কিন্তু পুরো যেটা লিখছো সেই লেখাটা কিন্তু তোমার স্ক্রিনে আসবে। আসার পরে এবারে লার্জ নাম্বারটা কোথায় আছে, লার্জ যে ফোল্ডার, সেই ফোল্ডারের মধ্যে আমি গুছিয়ে রেখেছি, সেই ফোল্ডারের নামটা তোমাকে মেনশন করতে হবে। ঠিক আছে, কমা দিয়ে লার্জ, লার্জ। বোঝা গেল? তো এটাতে তাহলে কি হলো না, যে নাম্বারটা লার্জ হবে সেটাই তোমার আউটপুট আসবে। ব্যাপারটা ক্লিয়ার? নেক্সট, এবারে দেখো এখানে দুটো নাম্বার দিয়েছি বলে কম্পেয়ারটা একটা কম্পেয়ারই মানে একটা দুটো কম্পেয়ারে কাজটা কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, বাট যদি নাম্বারটা বেশি হয়, আমি ধরো 3টে নাম্বার যদি সেখানে দিয়ে দিই, তাহলে 3টে নাম্বারের মধ্যে যদি আমি বড়টাকে নিয়ে চিন্তা ভাবনা করতে চাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু একটা ইফেলসে হবে না। বুঝলে কি বললাম? 3টে নাম্বারের মধ্যে কম্পেয়ার যখন হবে তখন কিন্তু একটা ইফেলসে হবে না, তখন কিন্তু আমাদের নেস্টেড ইফেলস দরকার। বুঝতে পারছো কি বলছি? তাহলে সেক্ষেত্রে 3টে নাম্বার নাও, 3টে নাম্বার নিয়ে তাদের মধ্যে কম্পেয়ার করো, কম্পেয়ার করে দেখো কোনটা বড় নাম্বার হচ্ছে। বুঝতে পারলে? সেখানে নেস্টেড ইফেলস না ইউজ করে কিন্তু তুমি পারবে না। তো চলো তাহলে দেখি। রাইট দ্য লার্জ, রাইট এ প্রোগ্রাম, write a program to find the
large of any three given numbers। তিনটে নাম্বার যদি হয় তাহলে সেক্ষেত্রে তাদের মধ্যে লার্জটা কত হবে সেটা তোমাকে চিন্তা ভাবনা করতে হবে। তাহলে প্রথমেই তুমি তিনটে নাম্বারকে আগে স্টোর করে নাও। একদম নাম্বার স্টোর করা খুবই ইজি ব্যাপার, ডেটা স্টোর করাটা খুবই ইজি ব্যাপার। নিয়ে নাও নাম্বার ওয়ান একটা ফোল্ডার নিয়ে নাও। নাম্বার ওয়ানে তুমি একটা নাম্বার স্টোর করে নাও ইন্ট, তারপর কি করতে হয় ইনপুট ফাংশন এন্টার দ্য ফার্স্ট নাম্বার হলো। তারপর সেকেন্ড নাম্বারটাকে নিয়ে নাও একই রকমভাবে। নাম্বার 2 ইন্ট ইনপুট এন্টার দ্য সেকেন্ড নাম্বার। আর নাম্বার 3তে কি রাখছি দেখি। নাম্বার 3 ইনপুট এন্টার দ্য থার্ড নাম্বার। সো তিনটে নাম্বারকে তিনটে ফোল্ডারে আমি স্টোর করে নিলাম। এইবার আমাদের তাহলে এক এক করে কম্পেয়ার করা দরকার, তাই তো? বেশ, তাহলে ফার্স্টে দেখো আমি কি করছি। প্রথম যে n1 নাম্বারটা আছে n1 এর সঙ্গে n2 নাম্বারের কম্পেয়ার করি, ঠিক আছে? ইফ নাম্বার 1 যেটা আছে গ্রেটার দেন নাম্বার 2, ঠিক আছে? তাহলে তিনটে নাম্বার আছে, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, ঠিক? এখন দেখো প্রথম দুটোর মধ্যে কম্পেয়ার করলাম আমি, এদের মধ্যে কে বড় হলো? n1 বড় হলো। বাট আমি চাইছি তিনটের মধ্যে কম্পেয়ার করতে। তাহলে প্রথম দুটোর মধ্যে n1টা বড়, তারপরে তোমার কি চিন্তা ভাবনা? তারপরে যেটা হওয়া উচিত যে n1 এর সঙ্গে তাহলে n3-র কম্পেয়ারটা করা, n2-র সঙ্গে n3 নয়, কিন্তু দুজনের মধ্যে যে বড় হয়েছে সেই বড়টা নিয়ে তৃতীয়টার সঙ্গে কম্পেয়ার করতে হবে, যদি আমি বড়টা চাইছি যেহেতু আমি। তাহলে এই ইফের আন্ডারে আবার একটা ইফ ইউজ করব, কিছু করার নেই। এই ইফের আন্ডারে আবার একটা ইফ ইউজ করতে হবে তোমাকে, বোঝা গেছে? তাহলে আবার ইফ কি করছি না, নাম্বার 1টা গ্রেটার দেন নাম্বার 3 কিনা সেটা চেক করব। তাহলে এই ইফের আন্ডারে আবার একটা ইফ ইউজ করছি আমি। এই ইফটা যদি ট্রু হয়ে যায় তাহলে সেক্ষেত্রে দেখো এই দুটো লাইনে এই ইফের আন্ডারে এই ইফটা, তাহলে সেক্ষেত্রে অ্যাকচুয়ালি লার্জ নাম্বারটা কে হলো? n1 নাম্বারটাই লার্জ হয়ে যাবে না? তাহলে সেক্ষেত্রে দেখো সঙ্গে সঙ্গে প্রিন্ট দিয়ে দাও। প্রিন্ট কি দেবে? এভাবে দাও, সরি, this is the large number, হয়ে গেল। এলস এই ইফের আন্ডারে একটা এলস হবে, এই ইফের এলস, কিন্তু এলস এই এলসের আন্ডারে অ্যাকচুয়ালি কি ঘটবে দেখো তো। এটা কিন্তু আমার ফিক্সড, n1 কিন্তু n2 থেকে বড়। এখন এইটার এলস কেসটা কি হবে? এইটার এলস কেসটা হচ্ছে তোমার নাম্বার 1টা হচ্ছে লেসর ইকুয়ালস টু নাম্বার 3, নাম্বার 1টা লেসর ইকুয়ালস টু নাম্বার 3। আর এইখানে কি আছে? নাম্বার 1-এর থেকে আবার নাম্বার 2টা ছোট। এই দেখো নাম্বার 1-এর থেকে নাম্বার 2টা কিন্তু ছোট। তাহলে এই অ্যাকচুয়ালি এই যে এলস, এই এলস মানে অ্যাকচুয়ালি কি দাঁড়াচ্ছে? এই এলসটা মানে কিন্তু এই জিনিসটা দাঁড়াচ্ছে। তাহলে সেই সেন্সে এই সিচুয়েশানে এসে আমার অ্যাকচুয়ালি লার্জ নাম্বারটা কে হয়ে গেল? নাম্বার 3। তাহলে এখানে আবার একটা প্রিন্ট দিয়ে দাও। প্রিন্ট এভাবে দাও, নাম্বার 3
কমা দাও, দিয়ে ডবল ইনভার্টেড কমার মধ্যে লেখো ইজ দ্য লার্জ নাম্বার। ঠিক আছে, ওকে। এইবারে দেখো এইটা হওয়ার পরে এলস হলো, এইবার তোমাকে যেটা করতে হবে এইখানে দেখো, তাহলে n1 এর সঙ্গে n3 এর কম্পেয়ার হচ্ছে, আমি এইটার আন্ডারে আছি, রাইট। এইবার তোমার n2 এর সাথে n3 এর কম্পেয়ার হবে, এইটা দেখো n1 এর সাথে n2 এর কম্পেয়ার হয়েছিল, তার আন্ডারে যা হওয়ার সবটাই হয়ে গেছে। তারপরে নিশ্চয়ই n2 এর সাথে n3 এর কম্পেয়ার করো, বুঝতে পারছো? এলিফ এলিফ এইটার এলিফ, এইটার এলিফটা এলস ইফ, ঠিক। এলিফ তাহলে কার সঙ্গে কম্পেয়ার হবে না, নাম্বার 2 গ্রেটার দেন নাম্বার 3 কিনা। তাহলে এইটার মাধ্যমে কে বড় হচ্ছে অ্যাকচুয়ালি, বুঝতে পারছো? এইটা ছিল তার স্পিড এইটা, এটা মানে কি হয়ে গেল, n2টা বড় হয়ে গেল না তিনটের মধ্যে, দেখো n2টা বড় হয়ে গেল তিনটের মধ্যে, বোঝা গেছে? সো এলিফ, এখানে প্রিন্ট দিয়ে দাও, প্রিন্ট যে n2 নাম্বার 2 যেটা আছে, নাম্বার 2 ইজ দ্য লার্জ নাম্বার। এই এলিফ এর একটা এলস বাকি আছে, এলস আর কিছু দেওয়ার দরকার নেই, অলরেডি এলস এর আন্ডারে তাহলে কি পড়ে আছে, এখানে বড় কে হবে, n3টাই বড় হবে। বুঝতে পারছো কি বলছি? হ্যাঁ। তো কম্পেয়ারটা তাহলে কি করে করা হচ্ছে দেখো, আমি একটু ড্রয়িংয়ের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি। তিনটে নাম্বার আছে, একটা নাম্বার 1, একটা নাম্বার 2, একটা নাম্বার 3। আমি ফার্স্ট নাম্বারটার সঙ্গে কার কার কম্পেয়ার করব, এটার কম্পেয়ার করব, এটার কম্পেয়ার করব, ঠিক হয়ে গেল। এইটার সঙ্গে যখন দুটোর কম্পেয়ার হলো, তাহলে এইটা কিন্তু ব্লক, এটার সঙ্গে কিন্তু কম্পেয়ারটা ফিনিশ হয়ে গেল, মানে এইটার সাথে সবার কম্পেয়ার হয়েছে। কিন্তু এই যে সেকেন্ড পজিশনের নাম্বারটা বোঝা যাচ্ছে, তার সঙ্গে কার কার কম্পেয়ার হয়েছে, তার সঙ্গে তো সবার কম্পেয়ার হয়নি, তার সঙ্গে নাম্বার 1-এর কম্পেয়ার হয়েছে। তাহলে বাকি আছে কোন কম্পেয়ারটা, বাকি আছে তোমার নাম্বার 2 এর কম্পেয়ারটা। তারপরে স্টেপে কী করলাম, এই যে দেখো নাম্বার 2 এর সাথে নাম্বার 3 কম্পেয়ার করলাম, বোঝা গেছে? এই তো হলো টেকনিক। আমরা এইভাবেই ভাবতাম যে তিনটে বক্স রয়েছে, তিনটে বক্সে তিনটে নাম্বার আছে, প্রথম বক্সে যে নাম্বারটা আছে তার সঙ্গে দুটো কম্পেয়ার হয়ে গেছে, মানে সবার সাথে ওর কম্পেয়ারটা হয়ে গেছে, ওটা বাদ দিয়ে দাও, ওটা বাদ। তারপরের ব্লকে যেটা আছে সেই নাম্বারটার সঙ্গে তাহলে এ পাশের তো কম্পেয়ার অটোমেটিকলি হয়ে গেছে, হয়ে আমি যা রেজাল্ট আসার সেটা নিয়ে নিয়েছি। তাহলে বাকি কম্পেয়ারটা কার সঙ্গে পড়ে আছে, এটার সাথে এইটার কম্পেয়ারটা পড়ে আছে, আমি সেটাই করেছি। দেখো n2-র সাথে n3-র কম্পেয়ার করলাম। এইবার এটা কম্পেয়ার করে যেটা পাবো, এই দুটোর মধ্যে n2 যদি বড় হয় তাহলে n2টাই লার্জ। এলস মানে কি হবে তাহলে, এলস মানে এইটার এলস মানে হয়ে গেল তোমার, তাহলে এর নাম্বার 3টাই হয়ে যাবে কি, লার্জ। সো এখানে সঙ্গে সঙ্গে প্রিন্ট দিয়ে দাও, প্রিন্ট নাম্বার 3 is the large number, that's it। দেখো সো তিনটে নাম্বার থাকলে তোমাকে কম্পেয়ারটা এভাবে করতে হবে, বোঝা গেছে? নেক্সট হচ্ছে আমরা সিতে করেছি মানে এখানে যা যা প্রোগ্রাম করছি সবই সিতে করেছি, ঠিক আছে? একটা ইয়ার তোমাকে সাপ্লাই দিলাম, সেই ইয়ারটা লিভ ইয়ার কি না সেটা তোমাকে টেস্ট করতে হবে, বুঝতে পারছো? এখন একটা লিভ ইয়ার কি না, এটা জিওগ্রাফির কোশ্চেন, আমরা জিওগ্রাফিতে করে এসেছি ছোটোবেলায়।
তো যেটা কীভাবে টেস্ট করতাম, একটা না ইয়ারকে লিপ ইয়ার কিনা চেক করার জন্য সেক্ষেত্রে দুটো প্রসেস হয়। একটা হচ্ছে ইয়ারটা 4 দিয়ে ডিভিজিবল হতে হবে, হ্যাঁ, ডিভিজিবল বাই 4, ডিভিজিবল বাই 4 হতে হবে। আর যেটা 4 দিয়ে ডিভিজিবল হবে সেটা 100 দিয়ে ডিভিজিবল নয় হতে হবে, ঠিক আছে। অ্যান্ড নট ডিভিজিবল বাই 100, 100 দিয়ে ডিভিজিবল নয়। ওর এইটা একটা হয়, আদারওয়াইজ আমাদের যে ইয়ারটা যেটা সাপ্লাই দিচ্ছে সেটা 400 দিয়ে ডিভিজিবল হয়, অর ডিভিজিবল বাই 400। এটা ছিল, হয় এটা অথবা এটা, যে কোনো একটা যদি হোল্ড করে তাতেই কিন্তু ওটাকে লিপ ইয়ার বলা হয়। তাই এটাই তো আমাদের যা কনসেপ্ট যাচ্ছিল আর কি, বোঝা গেছে? বেশ, তো তাহলে সেক্ষেত্রে আমরা দেখি, চেক করি একটা ইয়ার লিপ ইয়ার কি লিপ ইয়ার নয়, মানে ইফ এলসের আন্ডারে চলে আসছে তাহলে আমাদের, বুঝতে পারছো? ভেরি সিম্পল প্রবলেম। পাইথনে তো আরও সিম্পল হয়ে গেল ব্যাপারটা। তো করো, দেখা যাক, তো করে ফেলো এটা। write a program to check a given year is a leap year or not, সেটা লিপ ইয়ার হবে কি লিপ ইয়ার হবে না তোমাকে চেক করতে হবে। তো দেখো, তাহলে প্রথমে তোমাকে ইয়ারটাকে আগে স্টোর করে দাও, ইয়ারটাকে আগে স্টোর করে দাও একটা জায়গাতে, স্টোর করে দিয়ে তার উপরে কন্ডিশন ইউজ করো। ইয়ার বলে ফোল্ডার একটা নিয়ে নাও, না অসুবিধা কী আছে? ইয়ার, ইয়ার ইন্টিজার টাইপ অবভিয়াসলি, তো টাইপ ডিক্লেয়ার করো ইন্টিজার টাইপ, তারপর ইনপুট ফাংশান, তো ডেটা স্টোর করতে হবে, ইনপুট ফাংশান ইনপুট। আচ্ছা, কি করবে না, এন্টার ইয়ার, একটা ইয়ারকে তুমি এন্টার করো, স্টোর করো এই ফোল্ডারটার মধ্যে, এই ফোল্ডারটার মধ্যে একটা ইয়ারকে তুমি স্টোর করে নাও, ঠিক আছে? ইয়ারটা স্টোর হলো, এবার ডিরেক্ট ইফ স্টেটমেন্টে চলে যাও না, ইফের আন্ডার এই কন্ডিশনে দিয়ে দিলেই তো কাজ শেষ, বুঝতে পারছো? একদম ভেরি সিম্পল। ইফ আমাদের ওইখানে কি ছিল, ইফ দিয়ে ইয়ার, তাই তো, ইয়ার ফোল্ডারটা নিয়েছি। দেখো, যদি তোমার 4 দিয়ে ডিভিজিবল হবে, 100 দিয়ে হবে না, এটা একটা কেস, তাহলে ইয়ার %4 ইকুয়াস টু 0, এইটা আচ্ছা এইখানে বলছি, দাঁড়ো, আমরা সিতে অ্যান্ড কথাটাকে কি করে লিখতাম, সিতে অ্যান্ড লিখতে গেলে তোমাকে ডবল অ্যাম্পারসান্ড ইউজ করতে হয়, একটা সিঙ্গেল অ্যান্ড ইউজ করা হয় তোমার ওই স্ক্যানঅ্যাপের ভেতরে, স্ক্যানঅ্যাপের যে ফর্ম্যাটটা দেখবে সেই ফর্ম্যাটে ওখানে অ্যাম্পারসান্ড ইউজ করা, অ্যাম্পারসান্ডটা কেরিয়ার হিসেবে কাজ করে, ডেটাটাকে নিয়ে গিয়ে ওই ফোল্ডারে স্টোর করে দেয়, রেখে আসে আর কি, সিঙ্গেল অ্যাম্পারসান্ড। বাট এই ডবল অ্যাম্পারসান্ড সিতে আমাদের অ্যান্ড মিন করে, আর অর মিন করার জন্যে এটা ইউজ করা হয়, ডবল ভার্টিক্যাল লাইন। বাট পাইথনে আমাদের অ্যান্ডকে অ্যান্ডই লিখবো, অরকে অরই লিখবো, বুঝতে পারলে? পাইথনে আমরা অ্যান্ডকে অ্যান্ড লিখবো, অরকে অরই লিখবো। ওই দেখো না, ফার্স্টে যে প্রোগ্রামটা করছিলাম ওইখানে ওই অর করে করে লিখছিলাম, ওই ভাওয়েলের যে মানে প্রোগ্রামটা ছিল, বুঝতে পারলে? তো এখানেও তাই, এখানেও দেখো, তাহলে যদি 4 দিয়ে ডিভিজিবল হয়, মানে রিমাইন্ডারটা যদি 0 হয়, অ্যান্ড ইয়ার নট ডিভিজিবল বাই 100,
এইটা একটা or this and this 1 minute, ঠিক আছে, ব্র্যাকেট or আরেকটা কি কন্ডিশন বলছিলাম, যেটা বলছিলাম যে 400 দিয়ে যদি ডিভিজিবল হয়, or ইয়ার পার্সেন্টেজ 400 ইকুয়ালস টু 0, বুঝা গেছে? এইটা যদি কন্ডিশনটা ফুলফিল করে তাহলে কি হয়ে যাবে, ইয়ারটা লিপ ইয়ার হয়ে যাবে। তাহলে সঙ্গে সঙ্গে তুমি এই ইফের আন্ডারে প্রিন্ট দিয়ে দাও, প্রিন্ট ইয়ারটা যেটা আছে সেই ইয়ারটাকে লেখো এভাবে। তুমি প্রিন্টে এখানে ভেতরে তুমি তোমার মনের মতো করে যাবে, এভাবে ইচ্ছে আউটপুট যেভাবে চাইছো সেভাবেই নিতে পারো, এখানে কোনো প্রবলেম নেই। বোঝা গেছে কি বলছি? সো ইয়ার এটা কী হয়ে যাবে, যদি এই কন্ডিশন ফুলফিল করে তাহলে দিস ইজ এ লিপ ইয়ার, এলস এই ইফের আন্ডারে একটা দেখাও সাজ দ্যাট সিম্বল ইউজ করবে, হ্যাঁ এলস, তাহলে এটা এলস পার্টটা আউটপুটটা কি আসবে, আউটপুটটা আমরা লিপের হবে না, ইয়ার যেটা আসবে ইজ নট এ লিপ ইয়ার। দেখ, সো ইয়ারটা লিপ ইয়ার কি লিপ ইয়ার নয় সেটা চেক করতে গেলে আমাদের এটা করা দরকার। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, এবার আমরা আরেকটা প্রোগ্রাম করি যেখানে কিনা ধরো আমরা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0, যে রুট তিনটে কেস হতে পারে, যেটা ডিসক্রিমিনেন্ট যেটা হয় বি স্কোয়ার মাইনাস 4ac, সেই বি স্কোয়ার মাইনাস 4ac-র উপর ডিপেন্ড করে তিন টাইপের রুট হতে পারে, তাই তো? একটা হচ্ছে রিয়েল ডিস্টিংক্ট, একটা রিয়েল ইকুয়াল, আর হচ্ছে কমপ্লেক্স, তাই তো? তো সেই প্রোগ্রামটা যদি আমি চাই, সেটা যদি আমি করতে চাই, তাহলে সেক্ষেত্রে কী করে এগোবো দেখো, যে রাইট এ প্রোগ্রাম to find the roots of the quadratic equation, কোয়াড্রেটিক ইকুয়েশনের রুটগুলো আমাকে ফাইন্ড আউট করতে হবে। বাট দেখো কোয়াড্রেটিক ইকুয়েশন এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, আমাদের মেনলি রুটগুলো বের করতে গেলে আমি যদি রুটের ফর্মুলা কত ভাবি, মাইনাস বি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়ালস টু 0, আমাদের রুটের ফর্মুলা হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, তাই তো? বেসিক্যালি এটাই হচ্ছে আমাদের রুটের ফর্মুলা, রুট বার করতে গেলে। তো বেসিক্যালি আমার দরকার কি রুট বার করতে গেলে, এ বি আর সি এই তিনটেই দরকার। এক্স নিয়ে আমাদের তো মাথা ব্যথা নেই, এক্স তো ভ্যারিয়েবল, ঠিক আছে? এক্স তো
এ প্রবলেম নেই আমার রুট বার করতে গেলে। তাহলে মেনলি আমাকে যেটা ইনপুট করতে হবে, যেটাকে স্টোর করতে হবে, যে তিনটে ডেটা লাগবে, একটা এ বি সি, এই তিনটে ভ্যালু আমাকে আগে কিন্তু কম্পিউটারে স্টোর করে নিতে হবে, দিয়ে তারপরে ওই ডেটাগুলোকে নেবো, নিয়ে সেগুলোকে আমি কাজে লাগবে। সো ফার্স্টে তোমার তাহলে কি কাজ, এ বি সি তিনটেকে আগে স্টোর করে নেওয়া। তাহলে দুটোকে মেমোরি স্পেসে স্টোর করো। এ একই, খুবই সহজ, বুঝতেই পারছো। ইনপুট নাও, তুমি টাইপ নিয়ে নাও ইন্টিজার টাইপ, আচ্ছা রিয়েল টাইপই নাও, এখানে ইন্টিজার টাইপ নিতে তার কোনো মানে নেই, রিয়েল টাইপই নাও, ফ্লোট নিয়ে নাও, ফ্লোট কি নিচ্ছি, ইনপুট enter the value of a, ঠিক আছে। বি নিয়ে নাও, একই ফ্লোট টাইপ, ইনপুট enter the value of b, হলো। আরটা নিয়ে নাও সি, ফ্লোট ইনপুট সি ভ্যালুটাকে স্টোর করে দাও, এন্টার দ্য ভ্যালু অফ সি, হলো। আচ্ছা, দিয়ে এবার আমাদের ফার্স্ট যেটা হবে, এই রুট ক্যালকুলেট করতে গেলে এই ডিসক্রিমিনেন্টটা লাগবে আমাদের, বি স্কোয়ার মাইনাস ফোর এসি, যেটা আর কি, বুঝতে পারছো, এই বি স্কোয়ার মাইনাস ফোর এসিটা এটা আমাদের কাজে লাগবে। তো এটা আমার এইটু আগে ক্যালকুলেট করে নাও, তাই ডিসক্রিমিনেন্টটা নিয়ে নাও, ডিসক্রিমিনেন্ট, ঠিক আছে। এখানে তো আলাদা করে ভ্যারিয়েবল ডিক্লেয়ার কোনো জায়গা নেই, সিতে যেমন আলাদা করে আমরা প্রথমে ওই টাইপ ডিক্লেয়ার করার সময় ওই জায়গাতে সব এক এক করে ডেটাগুলোকে স্টোর করে দিই আমরা, ডেটা ভ্যারিয়েবলগুলোকে ডিক্লেয়ার করি আমাদের, তাই তো, ইন্টিজার টাইপ কি ফ্লোট টাইপ কি ক্যারেক্টার টাইপ ওখানে ডিক্লেয়ার করতে পারি। এখানে আমাদের যখন যে ফোল্ডারটা লাগবে সঙ্গে সঙ্গে ওই ফোল্ডারটা নিয়ে কাজ করব, আমাদের আলাদা করে আগে থেকে ফোল্ডার ক্রিয়েট করা, মানে ভ্যারিয়েবল করার লিখে নেওয়ার কোনো মানে নেই এখানে আমাদের, বুঝেছে। যখন যে ভ্যারিয়েবল কাজে লাগবে সঙ্গে সঙ্গে ওই ভ্যারিয়েবলটা নিয়েই চালিয়ে দেবো আমরা, বুঝে গেছে। যেমন ধরো এই যে ডিসক্রিমিনেন্টের, এটা ডিসক্রিমিনেন্ট নিয়ে নিলাম আমি, দিস ইজ ইজিকাস টু বি স্কোয়ার বি স্টার স্টার টু, আমাদের এখানে স্কোয়ার মিনস স্টার স্টার টু দিতে পারো, মাইনাস ফোর এ সি, ঠিক। তাহলে এই যে ডিসক্রিমিনেন্ট যেটা আসছে, এই ডিসক্রিমিনেন্টের উপরে তোমাকে আচ্ছা আরেকটা করে নাও দেখি, এই ডিনোমিনেটরটাও করে নাও, এই ডিনোমিনেটরটা তো একটা হবে, ওই ডিনোমিনেটরটাও করে নাও, ওটা তো কাজে লাগাতে হবে আমাদের, ডিনোমিনেটর ডিনোমিনেটর এটা কি না, টু স্টার এ, বেশ। এবারে আমরা এগুলোকে ইউজ করে রুটগুলোকে বের করার চেষ্টা করি। তাহলে কন্ডিশান কার উপরে হবে, কন্ডিশান হচ্ছে তোমার ডিসক্রিমিনেন্টের উপরেই কন্ডিশান, ওইটা পজিটিভ নেগেটিভ জিরো তার উপরে ডিপেন্ড করে রুটের ক্যারেক্টার আসবে, তুমি করবে ক্যারেক্টার ডিটারমিন করবে। তাহলে দেখো ইফ স্টেটমেন্টে চলে যাই আমি, ইফ ডিসক্রিমিনেন্ট গ্রেটার দ্যান জিরো, যদি ডিসক্রিমিনেন্ট পজিটিভ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কী আসবে, রুটগুলো রিয়েলি আসে, তাই তো, রুটগুলো রিয়েল অ্যান্ড ডিস্টিংক্ট। তাহলে তুমি সঙ্গে সঙ্গে একটা কমেন্ট দিয়ে দাও, যে রুটগুলো রিয়েল অ্যান্ড ডিস্টিংক্ট, দিয়ে তারপরে আমি আবার রুটগুলোকেও প্রিন্ট করবো, রুটগুলোকেও আমি দেখাবো কারা কারা আসছে। তো আপাতত একটা কমেন্ট দিয়ে দিয়েছে প্রিন্ট, আচ্ছা ইফের পরে একটা সেমি সার্চ দ্যাট সিম্বল, প্রিন্ট কি প্রিন্ট করব না, একটা কমেন্ট দিচ্ছি, দেখো দ্য রুটস আর রিয়েল অ্যান্ড ডিস্টিংক্ট, ডবল ইনভার্টেড কমার মধ্যে যে কমেন্ট আছে সেটা ডবল ইনভার্টেড কমার মধ্যে লিখতে হয়, রিয়েল অ্যান্ড ডিস্টিংক্ট হয়ে গেল। দিয়ে এবারে রুটগুলো কারা সেগুলোকে দরকার, তো তাহলে রুটের ক্যালকুলেশানে চলে যাবো, আমার তো রুটের এই ক্যালকুলেশানটা ইউজ করতে হবে আমাকে।
বোঝা গেছে? সো তাহলে এবার আমি দুটো রুট দিয়ে দিই, রুট আমার দুটো, একটা x1 x2 এভাবে নিয়ে নিই। তাহলে x1 একটা ভ্যারিয়েবল, যেখানে x1 রুটটাকে রাখবো আমি। তাহলে x1 একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। তাহলে রুটের ফর্মুলা কি না -b প্লাস রুট ওভার মানে স্কোয়ার রুট মানে তুমি এটা ভেবে ইউজ করতে পারো x স্টার 0.5, তাই তো? আগের দিনে ইউজ করেছিলাম এই ব্যাপারটা। তাহলে আমাদের ডিসক্রিমিন্যান্ট স্টার 0.5 ডিভাইডেড বাই নিচে 2a, 2 মানে ডিনোমিনেটর অলরেডি এখানে ক্যালকুলেট করে রেখেছি আমি। সো দিস ইজ ডিনোমিনেটর হলো। আর x2টা কি হবে, এইখানে সাইনটা মাইনাস হয়ে যাবে, তাই তো? সো -b মাইনাস ডিসক্রিমিন্যান্ট স্টার 0.5 ডিভাইডেড বাই ডিনোমিনেটর। দুটো রুট আমার ক্যালকুলেট হয়ে গেল। এইবার ওদেরকে প্রিন্ট দিতে হবে তোমাকে, রুটগুলোকে তো আউটপুটে আনতে হবে, আউটপুট দরকার আমার তো। তাহলে সঙ্গে সঙ্গে আউটপুট আরেকটা দিয়ে দাও, আর একটা প্রিন্ট ফাংশন ইউজ করে দাও। প্রিন্ট কি করবে না দ্য রুটস আর বলে এইবার তোমার দুটো রুট আছে, কি আছে, সেই রুটগুলো কোথায় আছে সেই ফোল্ডারগুলোকে মেনশন করে দিতে দিতে হবে। দ্য রুটস আর কোথায় আছে, x1 আছে আর x2 আছে, দ্যাটস ইট। একদম সিম্পল ব্যাপার স্যাপার। দেখো সিতে আমাদের এই জায়গাতে কিন্তু টাইপ ডিক্লেয়ার করতে হতো, ঠিক আছে? রুটগুলো কী টাইপের সেটা সব মেনশন, বাট এখানে দেখো সিম্পল একেবারে দ্য রুটস আর বললাম, দিয়ে দেবে রুটগুলো কারা আসবে সেগুলো রুটগুলোকে তোমার দিয়ে দেবে। বোঝা গেল? এবারে দেখো অনেক সময় এখানে একটা প্রবলেম বোধহয় হবে না, যদি হয়ও আমাদের, যে রুটস আর বলে এভাবে লিখেছি, ধরো রুটগুলো এমনভাবে চলে আসবে, ধরো তোমার একটা ধরো রুট আসলো 11, একটা হচ্ছে ধরো রুট 12, ঠিক আছে? 11 আর 12 দুটো রুট। এবার ধরো তোমার যে আনসারটা আসলো এইভাবে আসলো, সেক্ষেত্রে তুমি রুটগুলোকে আলাদা করে চিনতে পারবে না, সেক্ষেত্রে তুমি এই রুটগুলোকে আলাদা করে কিন্তু চিনতে পারছো না। দেখো সো ফলে সেক্ষেত্রে তোমাকে এভাবে দিতে হবে, তার কোনো মানে নেই। এখানে যদি প্রবলেম হয় তাহলে সেক্ষেত্রে তোমাকে অন্যভাবে ভাবতে হবে, ঠিক আছে? তোমার আউটপুটে এটা কোনো ফ্যাক্টই নয়, তুমি তোমার মতো করে তুমি নিজের মতো করে সাজিয়ে লিখতে পারো, বাট এই প্রবলেমগুলো যদি হয় তাহলে সেই প্রবলেমগুলোকে আমাদের সলভ করে ফেলতে হবে। হ্যাঁ, ডিসক্রিমিন্যান্টটাতে স্কোয়ার রুট হবে না, ডিসক্রিমিন্যান্টে আমি স্কোয়ার রুটই দিয়েছি। সায়ন এখানে দেখো এই যে ডিসক্রিমিন্যান্ট এটাই তো ছিল অ্যাকচুয়ালি আমাদের, এটাই তো অ্যাকচুয়ালি বেসিক্যালি এই যে এই জায়গাটা, এখানে আমার ডিসক্রিমিন্যান্ট স্টার 0.5 আমি সেটা করেছি, কিন্তু এই তো এখানে দেখো এই যেখানে ডবল স্টার করেছি তো আমি, অ্যাড হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এটা পাওয়ারে আছে ডবল স্টার, ঠিক আছে, ক্লিয়ার, বেশ। হ্যাঁ, তো যেটা বলছিলাম এখানে তুমি একটা /t ইউজ করে দিতে পারো, তাতেও হবে, অসুবিধা কিছুই নেই। বোঝা গেছে? হ্যাঁ, আদারওয়াইজ তুমি আলাদা আলাদা করেও প্রিন্ট করে দেবে, কোনো অসুবিধা নেই। এখানে এটা নিয়েও কোনো ফ্যাক্টই নয়, এটা কোনো ম্যাটার নয়, বুঝা গেছে? সো প্রিন্ট হয়ে গেল। এটা ইফের আন্ডারে ছিলাম আমরা, এই ইফ যদি এটা গ্রেটার দেন হয় তাই, বাট কন্ডিশন অ্যাকচুয়ালি তিনটে না, একটা হচ্ছে তোমার যদি গ্রেটার দেন হয়, একটা যদি ইকুয়াল টু হয়, আর একটা হচ্ছে যদি লেস দেন হয়। এই তিনটে চয়েস তো, সো তিনটে চয়েস সিঙ্গেল ইফ এলস দিয়ে তো হবে না, সিঙ্গেল ইফ এলস দিয়ে তো তোমার কাজ হবে না, তাই নেস্টেড ইফ এলস ইউজ করতে হবে, ঠিক আছে? অর্থাৎ ইফ এলস এরকম টাইপের জিনিস, মানে তোমার এই এলসিফটা কেমন দেখতে হবে এখানে আমাদের এলিফ, বুঝেছি? সো ইফ এখানে আমাদের ফরম্যাটটা হচ্ছে ইফ এলিফ
এলস। বুঝা গেছে? তারপরে তাহলে আমার এলিফ আসবে, এলিফ, এলিফ দিয়ে আবার কন্ডিশান। এর উপর 3টে কন্ডিশান। তো এটার উল্টোটা তো তোমার নেগেটিভও হতে পারে, সরি হ্যাঁ নেগেটিভও হতে পারে, জিরোও হতে পারে। তাহলে তোমাকে কন্ডিশানটা কোন কন্ডিশান তুমি চুজ করছো সেটা নিয়ে নাও। যে ডিসক্রিমিন্যান্ট ইকুয়ালস টু যদি জিরো হয়ে যায়, ডিসক্রিমিন্যান্টের ভ্যালুটা যদি জিরো হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কী হবে? তাহলে সেক্ষেত্রে আমাদের যে রুটগুলো আসবে সেগুলো কেমন রুট আসবে? রুটগুলো রিয়েল বাট ইকুয়াল রুটস আসবে। সো সেক্ষেত্রে তাহলে তুমি একটা কমেন্ট দিয়ে দাও, প্রিন্ট দ্য রুটস আর রিয়েল অ্যান্ড ইকুয়াল। এটা একটা কমেন্ট আমি করলাম যে রুটগুলো রিয়েল আর ইকুয়াল, বাট রুটটা আমার দরকার। তো সেক্ষেত্রে তুমি রুটটা ক্যালকুলেট করে না, দাঁড়াও এক্স ইকালস টু লিখলাম, রুটটা দিয়ে দাও, জাস্ট আমার কত হবে মাইনাস বি। যেহেতু ডিসক্রিমিনেন্ট ইকুয়ালস টু জিরো, তাহলে সেক্ষেত্রে এই ক্যালকুলেশন আমি ডিসক্রিমিনেন্টকে রাখছি না, তাহলে মাইনাস বি ডিভাইডেড বাই ডিনোমিনেটর, ঠিক আছে? তাহলে এক্সের মধ্যে একটাই ক্যালকুলেশন করলাম আমি, ইকুয়াল রুট তো, বোঝা গেছে, রিপিটেড রুট তো। সো সেক্ষেত্রে তাহলে আবার প্রিন্ট দিয়ে দাও, প্রিন্ট দ্য ইকুয়াল রুট ইজ ইকুয়াল রুটস আর, এভাবে লিখতে পারো যা ইচ্ছে, রুটস আর এক্স কমা এক্স, ঠিক আছে? এক্স ফোল্ডারের মধ্যে রুটটা ক্যালকুলেট করেছো তুমি, ফোল্ডারটা মেনশন করলে এক্স কমা এক্স, রাইট? তাহলে ইফ এলিফ এলস, তাহলে ইফ হয়ে গেছে, এলিফও হয়ে গেছে, তাহলে এলসটা পড়ে আছে। এলসে চলে আসে এবার এলস। এবারে এই এলসটাকে আলাদা করে বলার দরকার পড়বে না, কারণ অলরেডি এই ডিসক্রিমিন্যান্ট গ্রেটার দেন জিরো চলে গেছে, ইকুয়ালস টু জিরো কেসটাও চলে গেছে, তাহলে শুধুমাত্র এটা লেস দেন জিরো কেসটা, এটাই আমাদের ডিউ আছে, এই কেসটাই শুধুমাত্র আমাদের ডিউ আছে। সো ফলে দেখো এই যে এলসটা অটোমেটিক্যালি নেবে, এখানে কোনো কন্ডিশন দেওয়ার দরকার নেই, বুঝতে পারলে? অটোমেটিক্যালি নেবে, এটাও হয়ে গেছে, এটাও হয়ে গেছে, তাহলে বাকি তো একটাই কম্পেয়ার পড়ে আছে তোমার লেস দেন, সেটা অটোমেটিক্যালি লেস দেন কেসটা নিয়ে এলো। আর এটাতে ডি যদি লেস দেন হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে তোমার রুটগুলো কী হবে? ইমাজিনারি চলে আসবে। সুতরাং তাহলে সেক্ষেত্রে দেখো আবার একটা প্রিন্ট দিয়ে দাও, ডিরেক্ট প্রিন্ট দ্য রুটস আর ইমাজিনারি। ব্যাস দ্যাটস ইট, এটা দিয়ে ওভার করে দাও, সব করে দাও, রুটস আর ইমাজিনারি, ঠিক আছে? দেখো বুঝতে পারছো কিনা। ঠিক আছে, নেক্সট। তাহলে এই হচ্ছে তোমার যে ডিসিশান নেওয়ার যে মানে ডিসিশান যেগুলোতে নিতে হয়, যে প্রবলেমগুলো মানে ডিসিশান মেকিং যে প্রবলেম যেগুলো আছে, তাহলে সেগুলো এইভাবে করতে হয়, ঠিক আছে, ইফ এলস ইউজ করে। এইবারে আস্তে আস্তে আমরা যাচ্ছি লুপের দিকে। লুপ আমরা সিতে ইউজ করেছি, দেখবে হোয়াইল লুপ, ফর লুপ, ডু হোয়াইল লুপ, এগুলো ইউজ করেছি আমরা, এখানেও আছে। এখানে আমি হোয়াইল লুপটা দিয়ে স্টার্ট করি ফার্স্টে, ওখানে হোয়াইল লুপ যেমন ছিল এখানেও একই কনসেপ্ট, ঠিক আছে?
ওখানেও দেখো। আচ্ছা, লুপ প্রথমত দেখি লুপের কনসেপ্ট কেন আসছে, লুপ কখন আমরা ইউজ করব সেটা আমাদের আগে জানা দরকার। যখন ধরো তোমার একটা প্রবলেম রয়েছে, ধরো কথা বলতে ফ্যাক্টোরিয়াল যখন ক্যালকুলেট করি আমরা, হ্যাঁ এন ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেট করছি, এই যে ফ্যাক্টোরিয়ালের যে ক্যালকুলেশানটা তুমি যখন ক্যালকুলেটরে করো, ক্যালকুলেটর বসিয়ে দিচ্ছে, দেখো ক্যালকুলেটর যখন করছি আমরা জিনিসটাকে, হ্যাঁ ধরো 10 ফ্যাক্টোরিয়াল, ক্যালকুলেটর নাও, ক্যালকুলেটর নিয়ে 10 ফ্যাক্টোরিয়াল মেরে দাও, সাথে সাথে অ্যান্সার চলে আসছে। কিন্তু অ্যাকচুয়ালি জানো ক্যালকুলেটর কীভাবে করছে ওটাকে, ক্যালকুলেটর কী ওয়েতে মানে কীভাবে কাজটাকে করছে, তোমাকে যে 10 ফ্যাক্টোরিয়ালটা তোমাকে বের করে দিল, ক্যালকুলেটর কীভাবে করলো, ওর মধ্যে কোন অ্যালগোরিদমের হেল্প নিয়ে ওটা করলো ক্যালকুলেটর, সেটা তোমাকে আগে জানা দরকার। ঠিক আছে, দেখো আমরা ফ্যাক্টোরিয়াল মিনস যেটা বুঝি 10, আমি এভাবে ভাবি চিন্তা ভাবনা করি, আমার 10 থেকে মাল্টিপ্লাই করতে তো কোনো মানে নেই, 1 2 3 ডট ডট করে আপ টু 9 10। 10 ফ্যাক্টোরিয়াল মিনস আমরা এটাই বুঝি 1 2 3 4 5 6 9 10 আপ টু 10 পর্যন্ত যে ন্যাচারাল নাম্বারগুলো হয় প্রোডাক্ট করে যেটা আসবে সেটাই। তো ক্যালকুলেটর কী করে, একসাথে মাল্টিপ্লাই করে দেয় না, ক্যালকুলেটর একসাথে মাল্টিপ্লাই করে না। ক্যালকুলেটর কী করে, প্রথমে এই 1 আর 2কে মাল্টিপ্লাই করলো, ক্যালকুলেটর প্রথমে এই 1 আর 2কে মাল্টিপ্লাই করলো, করে ও একটু রেস্ট নিল আর কি, মাল্টিপ্লাই করে রাখলো এখানে। এটা একটা বাক্স, এটা আমার বক্স একটা, ঠিক আছে, এই বক্সের মধ্যে ফ্যাক্টোরিয়াল একটা বক্স, ফ্যাক্ট নামের একটা বক্স, একটা বক্সের নাম হচ্ছে ফ্যাক্ট। তো সেই বক্সের মধ্যে এইটাকে মাল্টিপ্লাই করলো, করে রাখলো। আবার কি করে, একটু রেস্ট নিল, রেস্ট নেওয়ার পরে আবার কি করে, ওর মধ্যে যেটা আছে সেটাকে নিল, নিয়ে আবার 3 সঙ্গে মাল্টিপ্লাই করে, করে যেটা হয় 6 সেটাকে স্টোর করে। অর্থাৎ আগে যে 2 ছিল ওই 2টা চাপা পড়ে গেল, পরে যখন আবার 6 স্টোর করে দিলাম আমি ওখানে, ওই 2টা আর থাকলো না, ওটা ভ্যানিশ করে গেল, নিউ যেটা ডেটা স্টোর করলাম সেটাই ওখানে স্টোর হলো, রিপ্লেস হয়ে গেল ওটা। বুঝতে পারছো, এই যে আমরা যখন লিখি এ ইজিক্যালস টু বি, এটা মানে এ ফোল্ডার বি ফোল্ডার, বিটা এতে দিয়ে দিলাম, এতে যদি আগে থেকে কিছু থাকে সেটা এখন আর থাকলো না, ওটা রিপ্লেস হয়ে গেল বির যে ডেটাটা আছে সেটা দিয়ে। আর এখন বিতে কি কাজ হচ্ছে, বি কিন্তু এখন আপাতত আমাদের এমটি, বি এখন আপাতত আমার এমটি ফোল্ডার। বুঝতে পারছো, সুতরাং তাহলে এভাবেই কিন্তু এটাকে অ্যাসাইন করা হয়, এই জিনিসটা হচ্ছে অ্যাসাইন করা হলো। তো এইরকমভাবে দেখো, তাহলে 6 হলো, আবার 6টাকে নেবে, তারপরে 4 6 4 24, 24টাকে এখানে স্টোর করে দেবে, 24টাকে ওখানে আবার স্টোর করলো, আবার 24 নেবে, নিয়ে আবার 5 নেবে, 120 মাল্টিপ্লাই করে করলো, সেই 120টাকে আবার এখানে কি করলো, স্টোর করে দিল। বোঝা গেছে, এইভাবে কি করে ক্যালকুলেটর, একটু করে রেস্ট নেয়, একটা করে মাল্টিপ্লাই করে, স্টোর করে, আবার নেয়, আবার মাল্টিপ্লাই করে। বাট আমরা জাস্ট কাজটা, ক্যালকুলেটর কিন্তু কয়েক মাইক্রোসেকেন্ডের মধ্যেই কাজটা করে। আমরা ভাবি যে বাবা ক্যালকুলেটর এত ইজিলি খুব তাড়াতাড়ি ভ্যালুটা দিয়ে দিল, কিন্তু ক্যালকুলেটর যে অ্যালগোরিদমে কাজ করে সেই অ্যালগোরিদম হচ্ছে এইটা। অর্থাৎ দেখো আমার কাজটা কিন্তু একটাই, কাজের যে টাইপটা কিন্তু একটাই, কি টাইপের, কিছুই না, মাল্টিপ্লিকেশান। মাল্টিপ্লিকেশান একই টাইপের কাজকে যখন বারবার করতে হচ্ছে, সেই সমস্ত সিচুয়েশানে আমাদের কাকে দরকার, লুপ দরকার পড়ে। বুঝতে পারছো, সুতরাং লুপটা যেখানে সেখানে ইউজ করে দেবো বললে হবে না। তাহলে লুপ কোন পারপাসে ইউজ হবে, একই টাইপের কাজ আমি কয়েকশো বার ধরে রিপিট করছি, কয়েকশো বার ধরে ইউজ করছি, সেই কাজটা করার জন্যই কিন্তু আমার লুপের দরকার পড়বে। বুঝতে পারলাম, সুতরাং তোমাকে কাজ হিসেবে তোমাকে আগে আইডেন্টিফাই করতে হবে যে এই কাজের জন্য তোমার লুপের দরকার হবে কি হবে না, এটা ফার্স্ট তোমাকে আগে ক্লিয়ার হতে হবে। ঠিক আছে, আচ্ছা এইবারে আসছি আমি লুপের ফরম্যাট। আমি পাইথনে হোয়াইল লুপটা নিয়ে ফার্স্টে আমরা আস্তে আস্তে করে এগোবো। হোয়াইল লুপ, হোয়াইল লুপের যে স্ট্রাকচার, যে সিনটেক্স,
সেই সিনটেক্সটা কেমন, সিনটেক্স অফ হোয়াইল লুপ আমাদের সিতে হোয়াইল লুপ কেমন ছিল আর এখানে কেমন সেটা একটু কম্পেয়ার করি। সিতে অ্যাকচুয়ালি হোয়াইল লুপের 3টে স্টেপ হয়। স্টেপে কি হয়, ফার্স্ট হচ্ছে ইনিশিয়ালাইজেশান, অর্থাৎ আমি কাজটা কোথা থেকে স্টার্ট করব, কাজটা কখন শুরু করব, কোন সিচুয়েশানে স্টার্ট করছি, দ্যাট ইজ ইনিশিয়ালাইজেশান। তারপরে কি হয়, হোয়াইল মিনস এটা কন্ডিশান। এই হোয়াইলের যে কাউন্টারটা, এই কাউন্টারে কন্ডিশান চেকিং কাউন্টার, এটা কোন কন্ডিশানের আন্ডার আমি হোয়াইল লুপটাকে কন্টিনিউ করব বা কখন স্টপ করব হোয়াইল লুপটাকে, সেই কন্ডিশানটা আমার এখানে থাকবে। দিয়ে তোমার যে ওয়ার্কটা করা দরকার সেই ওয়ার্কটা এখানে করো, দিয়ে আর এখানে একটা থাকবে ইনক্রিমেন্ট কাউন্টার, ইনক্রিমেন্ট পার্ট। এই 3টে ব্লক হয় হোয়াইল লুপের, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3। ইনক্রিমেন্ট মানে তুমি একটা কাজ করার পরে কতটা মানে স্টেপ এগিয়ে গিয়ে আবার পরের কাজটা হবে, দ্যাট ইজ ইনক্রিমেন্ট। আমরা এভাবে ইউজ করতাম, দেখবে i++, মিনস i = i+1, ঠিক। সো এই ছিল হোয়াইল লুপের ফরম্যাট ইন সি। পাইথনে হোয়াইল লুপের ফরম্যাট কি, একদম সেম। পাইথনে হোয়াইল লুপের আলাদা কোনো সিনটেক্স নেই। তাহলে পাইথনে আমাদের হোয়াইল লুপের কি সিনটেক্স, নাম্বার 1 হচ্ছে ইনিশিয়ালাইজেশান। তুমি কাজটা কোথা থেকে স্টার্ট করছো, সাপোজ i = 0 থেকে আমি স্টার্ট করছি। তারপর কি হচ্ছে কন্ডিশন চেকিং কাউন্টার, ধরো আইটা লেস অর n যখন হবে, আইটা লেস অর n হচ্ছে আমার বাউন্ডারি কন্ডিশন, ইটস এ বাউন্ডারি কন্ডিশন, তখন স্টপ করে দেবে, ঠিক আছে। এই সিচুয়েশান, এইটা যখন লেস দেন ইকুয়ালস টু হবে ততক্ষণ পর্যন্ত হবে, ওটা যখন এই কন্ডিশনকে যখন ফুলফিল করবে না সঙ্গে সঙ্গে স্টপ করে দেবে, ঠিক আছে। অর্থাৎ আন্ডার দিস কন্ডিশন তোমার ক্যালকুলেশনটা চলবে, কাজটা চলতে থাকবে, ঠিক আছে। তারপরে যে কাজটা হওয়ার সেই কাজটা হলো, দিয়ে এখানে হচ্ছে নাম্বার 3, থার্ড পার্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে ইনক্রিমেন্ট কাউন্টার, ইনক্রিমেন্ট পার্ট, অর্থাৎ i++ যেটা আমরা বুঝি আর কি। অর্থাৎ দেখো এখানকার সঙ্গে এখানকার কোনো তফাৎ নেই, সামান্য একটু তফাৎ আছে। আচ্ছা, এইখানে হোয়াইল লুপের পরে কোনো রকম কোনো সেমিকোলন আমরা ইউজ করতাম না। সিতে এই যে হোয়াইল লুপ যখন ইউজ করছি, দেখো এখানে কোনো সেমিকোলন আমরা ইউজ করতাম না, বাট এইখানে তো সেমিকোলনের গল্প নেই, বাট ওই একটা জিনিস আছে, যেটা কি না এই সার্চ দ্যাট সিম্বলটা, বোঝা গেছে। অর্থাৎ হোয়াইল আন্ডার দিস কন্ডিশন সার্চ দ্যাট, এই সার্চ দ্যাট একটা সিম্বল তোমাকে কিন্তু এখানে ইউজ করতে হবে। এটুকুই শুধুমাত্র সির হোয়াইলের সঙ্গে পাইথনের হোয়াইলের সিনটেক্সের ডিফারেন্স, এইটুকুই হচ্ছে ডিফারেন্স তোমার, বোঝা গেল কি বলছি। বেশ, একটা ছোট্ট করে হোয়াইল লুপের একটা প্রোগ্রাম আমি করি। আমি ধরো বলছি যে আচ্ছা এখানে আরেকটা জিনিস একটু বলি, এই যে ইনক্রিমেন্টটা আইটাকে যদি 1 করে তুমি বাড়াতে চাও, তাহলে সেক্ষেত্রে তখন আমরা লিখি কি i = i+1, যেটা i++1 সঙ্গে সেম। বাট যদি তোমার বাড়ানোটা অন্য কোনো রকমভাবে হয়, ধরো i = i+2, মানে i যদি ইনিশিয়ালি 0 হয় তাহলে পরের ভ্যালুটা কিন্তু 2 হবে, তারপরের ভ্যালুটা কিন্তু 4 হবে, তারপরের ভ্যালুটা 6 হবে, অর্থাৎ ইনক্রিমেন্ট হচ্ছে তোমার 2 করে, ঠিক আছে। সুতরাং কিছু যদি না হয়, কিছু যদি না বলা থাকে তখন কিন্তু ইনক্রিমেন্ট 1 করে নেওয়া হবে। যদি কিছু বলা না থাকে তাহলে ইনক্রিমেন্ট, তুমি যদি কিছু না বলো তাহলে ইনক্রিমেন্ট 1 করে, আর অন্য কিছু যদি বলতে চাও তাহলে সেক্ষেত্রে তোমাকে এটা কিন্তু বলে দিতে হবে, মেনশন করতে হবে যে i = i+2 কি 4 কি 3 কি যেভাবে হোক মেনশন করে দিতে হবে। এবারে ধরো আমি বললাম যে 0 থেকে ধরো 15 পর্যন্ত যে নাম্বারগুলো আছে, ডেটা নেচারাল নাম্বারগুলো আছে 0 থেকে পরপর করে, এবার প্রিন্ট চাইছি, আমি একটা লাইনে প্রিন্ট চাইছি। তো সেক্ষেত্রে আমরা হোয়াইল লুপ ইউজ করছি, কি করে দেখো, ঠিক আছে। হোয়াইল লুপ আমি ইউজ করছি, আচ্ছা প্রোগ্রামটা হচ্ছে রাইট এ প্রোগ্রাম টু প্রিন্ট
টু প্রিন্ট দ্য নাম্বারস 0 1 2 আপ টু 15। ঠিক আছে, বেশ। তো দেখো তাহলে আমি একেবারে হোয়াইল লুপকে বিভিন্ন রকমভাবে লেখা যায়। আমি একটা স্ট্রাকচার দিচ্ছি, তাহলে এভাবে লিখছি। তাহলে আমি শুরুটা করছি আইটা ইনিশিয়ালি 0 থেকে। আইটাকে আমি ইনিশিয়ালি কী করলাম, 0 থেকে স্টার্ট করছি। ঠিক আছে, দিয়ে এবারে হোয়াইল লুপের তারপরে সেকেন্ড পোর্শন কী ছিল, হোয়াইল লুপের সিনট্যাক্সে চলে যাও। হোয়াইল লুপের সেকেন্ড সিনট্যাক্স হচ্ছে দেখো হোয়াইল আই লেস অর ইকুয়ালস টু n। তাহলে হোয়াইল আই লেস অর ইকুয়ালস টু, আমি আপ টু যেহেতু 15 পর্যন্ত চাইছি, তাহলে লেস অর ইকুয়ালস 15 লাগিয়ে দিই, একটা সাজ দ্যাট সিম্বল হবে। এখানে তো আলাদা কিছু, এখানে কী করবে, শুধুমাত্র প্রিন্ট ছাড়া আর কিছু নেই তো। তোমাকে প্রিন্ট করতে বলা হয়েছে তো অনলি, প্রিন্টিং ছাড়া আর কোনো কাজ নেই তোমার, এখানে কোনো ক্যালকুলেশন নেই, কিচ্ছু নেই। তাহলে প্রিন্ট দিয়ে দাও, প্রিন্ট প্রিন্ট কাকে প্রিন্ট দেবে, আইকেই প্রিন্ট দেবে, আই। ঠিক আছে, এবারে দেখো আমরা যদি প্রিন্টটা এভাবে পরপর করে চাই এইভাবে, তাহলে সেটা লেখার একটা টেকনিক আছে। কি করে লিখবো দেখো, এভাবে এন্ড ইকুয়ালস টু ডবল ইনভার্টেড কমা। তোমরা বুঝতে পেরেছো? এই যে জিনিসটা আমি লিখলাম, এই পার্টটার কথা বলছি। দেখো এই পার্টটা লেখার মানে কি, এই পার্টটা লেখার মানে হচ্ছে আমি প্রিন্টটা এই যে চাইছি, পরপর করে একটা একটা করে প্রিন্ট চাইছি, এই ফরম্যাটে যদি প্রিন্ট চাই তাহলে সেটার জন্য আমাকে এভাবে লিখতে হবে, এন্ড ইকুয়ালস টু দাও, দিয়ে ইনভার্টেড কমা, দেখো ওপেন আর ক্লোজড, ব্ল্যাঙ্ক ইনভার্টেড কমা, ব্ল্যাঙ্ক ডবল ইনভার্টেড কমা আমি ইউজ করেছি। আমি আবারও বলছি এই জিনিসটা কিচ্ছু নয়, এই জিনিসটা এই যে একটা লাইনে প্রিন্ট করবে 0 1 2 3 ডট করে, তার জন্য এইটা ইউজ করতে হবে এখানে। বোঝা গেছে? সিতে কিন্তু এরকম আলাদা জিনিস ছিল, বাট পাইথনে আমি এরকম যদি আউটপুট চাই তাহলে সেখানে আমাকে সঙ্গে সঙ্গে এন্ড ইকুয়ালস টু ব্ল্যাঙ্ক ইনভার্টেড কমা হয়ে গেল। আচ্ছা, তা আইটা 0 নিল, চেক করলো, প্রিন্ট দিয়ে দিল, প্রিন্ট হয়ে গেল। তারপরে কি করবে, লুপের এবারে ইনক্রিমেন্ট কাউন্টার আছে এখানে আমাদের, ইনক্রিমেন্ট কাউন্টার ইউজ করে দাও, আই প্লাস প্লাস, আই প্লাস হয়ে গেল। প্লাস প্লাস মানে কি, একবার বাড়লো আইতে, বেড়ে আবার এখানে যাবে, অর্থাৎ ফার্স্ট এখান থেকে এখানে আসলো, তারপরে এখানে আসলো, তারপরে এখানে আসলো, আবার এখান থেকে আবার ঘুরে কিন্তু আর এদিকে যাচ্ছে না, সঙ্গে সঙ্গে কোথায় চলে আসছে, এই জায়গাতে চলে আসছে, এই যে ঘুরে এই পার্টটাতে আসছে। অর্থাৎ এইভাবে কাজটা বারবার ধরে রিপিটেড হতে হবে। বোঝা গেল? আই প্লাস প্লাস দিয়ে দাও, দিলে সঙ্গে সঙ্গে তোমার আউটপুটটা এটা চলে আসলো আপ টু 15 পর্যন্ত। যখনই তোমার 16 হয়ে যাবে সঙ্গে সঙ্গে আর এটা এদিকে কিন্তু ব্যাক করবে না। বোঝা গেছে? এখানে ব্যাক করে তো লাভ নেই, আইটা লেস অর ইকুয়ালস টু 15 বলা আছে, বুঝতে পারলে? সুতরাং যখনই 16 হবে সঙ্গে সঙ্গে কিন্তু স্টপ হয়ে যাবে। সো এই হচ্ছে তোমার হোয়াইল লুপের একটা স্যাম্পল প্রোগ্রামিং দেখালাম আমি, যে হোয়াইল লুপ কী করে পাইথনে কাজ করে। বোঝা গেল? ঠিক আছে, আজকে এখানে থাক। এখন আবার ক্লাস শেষে কে জয়েন করলে? গৌতম, তুমি ছিলে কোথায় এতক্ষণ?